নমস্কার, স্যানকো গোল্ডেন ডায়মন্ডস প্রেজেন্টস শোনা কথা কথা শোনা আরো একবার নতুন এপিসোড। এবং আজকে আমাদের এই বিশেষ এপিসোডে রয়েছেন একজন বিশেষ স্টার, এমন একজন সিঙ্গার, এমন একজন সুরের মানুষ। বছরের পর বছর উনি আমাদের মন জয় করে চলেছেন, কিন্তু ওনাকে দেখতে একদম মানে যত বছর ধরে ওনাকে দেখছি আমরা, ওনাকে দেখে মনে হয় না যে সময় এগিয়েছে। কিন্তু ওনার গায়কি, ওনার ডেপথ, ওনার নলেজ এবং সবচেয়ে ভালো ওনার পার্সোনালিটি পৃথিবীর সকলকে মুগ্ধ করে। আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি মনোময় ভট্টাচার্যকে আজকে জয়েন করার জন্য। আন্তরিক ধন্যবাদ। নমস্কার। এবং অনেক দিন ধরে চেষ্টা করছি তোমার সাথে এই আড্ডাটা যদি আমরা কোঅর্ডিনেট করতে পারি। অবশেষে আমার মনে হয় সময়। হ্যাঁ, আসলে সময় না হলে তো কোনো কিছুই হয় না, আমাদের জীবনেও তাই। আমরা অনেকেই চেষ্টা করে সময়ের আগে কিছু অ্যাচিভ করার, বাট আমার মনে হয় সময়কে ওপর ছেড়ে দেওয়া উচিত সবকিছু। ঠিক ঠিক ঠিক। যদিও ডিজিটাল শো, কিন্তু কোথাও একটা তোমার সাথে সবসময় মনে হয় যেন আই নো ইউ এন্ড আই নো ইউ ফর এভার। প্রায় 20 বছর তোমাকে চিনি, মানে ঠিক করে দেখতে গেলে। তো এই যে একটা কথা, এই যে রাজ, যে তোমাকে 20 বছর ধরে একরকম দেখতে, 30 বছর ধরে একরকম দেখতে, মানে ইসকা সিক্রেট প্লিজ বলো একটু। সেরকম সিক্রেট কিছু নেই। আমি যেটা চেষ্টা করি সেটা হচ্ছে নিয়ম মেনে চলা। আমার সারাদিনের যা রুটিন সবকিছু একটা নিয়মের মধ্যে বাঁধা আছে, এবং এই নিয়মটা গত 28 বছর ধরে একই রকম রয়ে গেছে। আমি চেষ্টা করি সবসময় একটা হেলদি লাইফ লিড করার, যাতে শরীরে এবং কণ্ঠে খুব বিশেষ মানে কি বলে চাপ না পড়ে, সেটার একটা চেষ্টা সবসময় করে যাই। তাই আর কি হয়তো তোমাদের মনে হয় যে আমি একই রকম আছি। তো এই যে নিয়মটা তুমি বললে যে তুমি একটা ভীষণ বাধা ধরা নিয়মে থাকো, ছোট্ট করে যদি জানতে চাই মনোময় ভট্টাচার্যর জীবনে একটি দিন সকালে থেকে রাত অবধি কি চলে, কিভাবে সাজানো থাকে যাতে তুমি রয়েছো এতটাই পারফেক্ট? সেটা হচ্ছে যে আমি ঘুম থেকে উঠে আমার প্রথম কাজ হচ্ছে রেওয়াজ করা। সেই রেওয়াজটা সকালে আমার মানে করে উঠি। তারপর আমি একটা ছোট্ট ক্লাসের সেশন নিই, যেখানে আমি 1 ঘন্টা আমি গান শেখাই। আমার কাছে 5 জন কি 6 জন শেখে, খুব ক্রিম কিছু ছেলে মেয়ে। এই 1 ঘন্টা শেখানোর পর আমার নেক্সট কাজ হচ্ছে এক্সারসাইজ করা। আমি প্রায় 20-25 মিনিট ধরে এক্সারসাইজ করি ফিজিক্যাল ফিটনেস এর। সেটা করার পর আমার লাঞ্চে আমি খুব কম ভাত খাই, অল্প একটু ভাত খাই। আমি ভালোবাসি মাছ খেতে, তার সঙ্গে একটা সবজি থাকে বা ডাল থাকে। তারপর আমার একটা 0.5 ঘন্টা 45 মিনিটের সুইট ন্যাপ থাকে। তারপর আবার বিকেল বেলা উঠে রেয়াজ থাকে। তারপর যদি আমি ক্লাস থাকে তাহলে ক্লাসে বসি, ওরকমই 1 ঘন্টার একটা ক্লাস। আর যদি আমার কোনো রেকর্ডিং থাকে আমি রেকর্ডিং এ বেরিয়ে যাই, আর যদি অনুষ্ঠান থাকে তাহলে হয়তো অনুষ্ঠানে। এটা একটা মোটামুটি রেগুলার রুটিন। এই রুটিনটা আমি মেনটেন করতে পারি যে সময়টা, সেটা হচ্ছে যে সময়টা আমাদের সিজন টাইম নয়, অর্থাৎ অনুষ্ঠানের সময়। আর যখন অনুষ্ঠানের সময় থেকে প্রত্যেক দিনই প্রায় কনসার্ট থাকে, সেই দিন আমার হয়তো রুটিনটা একটু চেঞ্জ হয়, কিন্তু ওই এক্সারসাইজ আর রেওয়াজ এটা কিন্তু বন্ধ হয়। অসাধারণ। তোমাকে দেখেই মনে হয় তুমি ভীষণ কাইন্ড একজন মানুষ, তোমার মধ্যে ভীষণ নরম মিষ্টি একটা মানুষ রয়েছে। এবং শুধু মানুষের সাথে সম্পর্ক নয়, পশু পাখি প্রকৃতি সকলের সাথেই তোমার একটা আত্মীয়তা। এই যে বর্তমানে তুমি, এবং এই যে বড় হয়ে গেছো তুমি, তোমার ছোটবেলায় বাড়ির শিক্ষা দীক্ষার কিছু যদি তুমি একটু স্টোরি বলো, এমন কিছু যেটা তুমি একদম বলে না শোনা কথা কথা শোনা, একটু জানবো এই কাঠামোটা এত স্ট্রং হলো কিভাবে। কারণ এই অনুষ্ঠানের মেইন উদ্দেশ্য হচ্ছে যদি একটু কিছু আমরাও শিখতে পারি, যদি পরের জেনারেশন একটু কিছু ভালো জানতে পারে। সো জানবো তোমার বড় হওয়ার মেইন গোল্ডেন রুলস গুলো যেগুলো বাড়ি থেকে সেট করেছিল। আসলে ছোটবেলাটায় আমার না ভীষণ খেলাধুলো করে কেটেছে। আমি ভীষণভাবে ছোটবেলায় ক্রিকেট, ফুটবল এবং সাঁতার, এই 3টে জিনিসের সঙ্গে আমার সময় কেটেছে। তো আমার খেলাধুলোটা ছিল খুব ইম্পর্টেন্ট একটা জিনিস শৈশবে। আমার বাবা শিক্ষক ছিলেন। বাবা পড়াতেন লিটারেচার গ্রুপ, এবং তিনি সুবিনয় রায়ের ছাত্র ছিলেন। বাবার কাছে আমার রবীন্দ্রনাথ ঠাকুরের গান শেখা। এই মানুষটি খুব কঠিন মানুষ ছিলেন। কঠিন মানে শিক্ষক, তখনকার দিনে শিক্ষক তো খুবই একটা নিয়ম মেনে চলাটা পছন্দ করতেন। বাবার কাছে দুটো জিনিসের প্রায়োরিটি ছিল, একটা হচ্ছে গান আর একটা হচ্ছে পড়াশোনা। কিন্তু পড়াশোনাটার ক্ষেত্রে আমাকে বাবা অদ্ভুত ভাবে ছাড় দিয়েছিলেন। বাবা আমাকে বলেছিলেন যে তুই মোটামুটি একটা পাশ করলেই হবে,
কিন্তু গানটা তোর কাছে মানে আমি চাই যে মন দিয়ে গান করে যা, এবং গান গাওয়ার জন্য যা যা প্রয়োজন সেগুলো সব বাবা আমাকে সাপোর্ট করেছেন। আমার বাবা মা দুজনই, মাও রত্নেশ্বর মুখোপাধ্যায়ের কাছে গান শিখতেন। তো মা এখনো আছেন, মায়ের 95 বছর বয়স। তো আমার সমস্ত প্রশ্রয় ছিল মায়ের কোলে। আর সমস্ত মানে কি বলবো স্ট্রিক্টনেস ছিল বাবার। কিন্তু তার মধ্যেও ওই খেলাধুলার মধ্যেও গানটা একটা অদ্ভুত আশীর্বাদ ছিল আমার কাছে। আহ, যখনই আমি গান নিয়ে বসতাম তখন একটা অন্য সত্তা হয়তো আমাকে আহ, আমার আমার মধ্যে বিরাজ করতো। তখন আমি একটা অন্য ধ্যানে মগ্ন হতাম, সেটা হচ্ছে সঙ্গীত। তো এইটাই হচ্ছে আমার ছোটবেলার কথা আর কি। কিন্তু এটা তোমায় বলবো যে আমি রেয়াজ করতাম, হয়তো অত লার্জ স্কেলে করতাম না। ছোট শৈশবটা আমার খেলাধুলো করেই কেটেছে বেশি। আমি সারাদিনে 2.5 ঘন্টা সাঁতার কাটতাম। একটা বড় পুকুর ছিল, আর মা আমার রোজ ভাবতেন যে আমি বোধহয় পুকুরে ডুবে গেছি। তো আর প্রত্যেক দিন ওই ডাকতে পুকুর পাড়ে আসতেন, আর এপার থেকে ডাকতেন, তখন হয়তো আমি ওপারে রয়েছি পুকুরে, সাঁতার কেটে চলে গেছি, আবার ওপার থেকে এপারে আসতাম। শৈশবটা কিন্তু আমার খুব দুষ্টুমিতে ভরা ছিল। আমি কিন্তু আমাকে এখন তোমরা যেরকম দেখো সেরকম ছিলাম। স্মৃতির মধ্যে মনে পড়ে যখন বৃষ্টি পড়তো, পুকুরে ঝাঁপ দিয়ে সাঁতার কাটতাম, তখন ডুব সাঁতার মানে ডুব দিতাম এই বৃষ্টির জলটার যে আওয়াজ, সেই আওয়াজটা পাওয়ার জন্য। তো আমার একটা সুন্দর শৈশব কেটেছে। এই শৈশবটা আমার জীবন থেকে কোনোদিনই মুছবে না। এবং এখনো যখন এই মধ্য এজে এসছি আমি, আমার মনে হয় যে আমার জীবনের সেরা সময় শৈশব। তোমাকে যেরকম ভাবাই যায় না যে তুমি দুষ্টুমি করতে, মানে ধর না, মানে বোঝার উপায়ই নেই দেখে যে ছোটবেলায় এই মানুষটা না না, দুষ্টুমি করতো। এই আমার এখানে একটা কাটা দাগ আছে, এটাও কিন্তু ওহো, একটা দুষ্টুমি দিয়ে। আমার এই যে আর টোল পরে, এটাও দুষ্টুমি। আমার এখানে একটা ওই দা আছে না, দা দিয়ে তোমার নারকোল কাটে, সে দা ঢুকে গেছিল, কেটে গেছিল, মানে এরকম সাংঘাতিক দুষ্টু ছিলাম আমি। আমি এরকমও হয়েছে যে আমি কোনোদিন ট্রামের তখন তো ট্রাম ছিল, ট্রামের আমি গেট দিয়ে নামতাম না, আমি পেছনের যে দরজা ছিল সেই দরজা দিয়ে নিচে নামতাম, ভেতর দিয়ে ঢুকে গিয়ে। হ্যাঁ, তো এই সকল দুষ্টুমি ছিল, মানে সে ভাবতে পারবে না। কিন্তু একটা স্টেজের পর, আমি যখন 28-29 বছর বয়স আমার, আমার একটা অনুষ্ঠান ছিল জ্ঞান মঞ্চে। তার আগে না, 2-1 দিন আগে আমি ক্রিকেট খেলতে গিয়ে পড়ে গিয়ে আমার এই বাঁ হাতটায় খুব চোট লাগে। তো সেই দিন যখন হারমোনিয়াম বাজাতে গিয়ে দেখলাম যে আমি হারমোনিয়ামটা বাজাতে পারছি না, আমার কষ্ট হচ্ছে, সেই দিন আমি প্ল্যান করলাম যে না, আর আমার খেলাধুলো করা যাবে না। তখন থেকে খেলাধুলোর জগৎ থেকে আহ নিজেকে সরিয়ে গানে আরো বেশি মন দিলাম, আরো বেশি আহ, ইয়ে করলাম। কিন্তু খেলাধুলো আমি প্রাণ আর কি, আমার খেলাধুলো ভীষণ ভালো লাগে। মানে গান বাজনা ছাড়া যদি কোনোদিন তুমি আমার জিজ্ঞাসা করো যে না হলে আমি কি হতাম, হয়তো আমি খেলোয়াড়ই হতাম। মানে ছোটবেলার তোমাকে ইমাজিন করছিলাম, সেই বৃষ্টি পড়ছে, পুকুরের তলায় ডুব দিয়ে বৃষ্টির আওয়াজ শুনছো তুমি, মানে আর্টিস্ট মানুষ তো মানে জন্ম থেকে আর্টিস্টই হন। তোমার বাড়ির ডাকনাম কি, মানে যে নামে বাবা মা ডাকে? আমি এটা কাউকে বলতে চাই না, এই অনুষ্ঠানের মাধ্যমে হয়তো সবাই জেনে যাবে। আমার ডাকনাম হচ্ছে লালু। হাউ সুইট। হ্যাঁ, হ্যাঁ, লালু নামটা দিয়েছিল আমার মা। তার কারণ যে আমি যখন জন্মেছিলাম আমার 3 কেজির ওপরে ওয়েট ছিল, আমি খুব গাবলু গুবলু ছিলাম। তো সেই সেইটা থেকেই আমার মাও বলে যে আমি আর আমার মানে মায়া, মা আর দিদি, আমার দিদি, এই দুজনে মিলিয়ে আমাকে স্নান করাতেন ছোটবেলায়। তার কারণ মা একা পারতেন না, মানে আমি এত মোটা সোটা হেলদি ছিলাম। তো সেই দিক থেকেই আমার নাম ছিল হচ্ছে লালু। হাউ সুইট। তাহলে তুমি যখন গান বাজনা শুরু করলে এবং তোমার বাবা বাবা এবং মায়ের উৎসাহ, কোন একটা গান, যে গানটা একদম ছোটবেলায় তুমি শিখেছিলে এবং তোমার বাড়ির লোকজন তোমাকে সুযোগ পেলেই ওই গানটা শোনার জন্য একটু অনুরোধ জানাতো, এমন কোনো গান আছে কি? আমার মনে আছে বাবা, 1975 সালে আহ আমাদের যে দেশ বিষ্ণুপুর, বাঁকুড়া বিষ্ণুপুর, হয়তো অনেকেই জানেন না, যারা জানেন না বলে দিই আমি। বিষ্ণুপুর ঘরানার যে যদু ভট্ট, যদুনাথ ভট্টাচার্য, যিনি রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষাগুরু ছিলেন, আমি সেই জেনারেশনের 4th জেনারেশন। তো আমার বিষ্ণুপুরে ওই বাড়িতে বাবা ছোটবেলায় বেড়াতে নিয়ে গেছিলেন। তো তখন মানে ওই বাড়ির ছাদে
গিয়ে আমি একটা মান্নাদের গান গেয়েছিলাম, যখন কেউ আমাকে পাগল বলে। তো সেই গানটা শুনে তখন বাবার মনে হয়েছিল যে না, এই ছেলেকে গানে ভর্তি করতে হবে। যেখানেই যেতাম আর কি, বাবা বলতো ওই গানটা শোনা, যখন কেউ আমাকে পাগল বলে। দেখো, তুমি সঙ্গে থাকলে গানের কথা বললে মান্না দেও দুঃখ পাবে। 2 লাইন কি আমরা শুনতে পারি? জাস্ট 2টো লাইন। যখন কেউ আমাকে পাগল বলে, তার প্রতিবাদ করি আমি। যখন তুমি আমায় পাগল বলো, তুমি আমায় পাগল বলো, ধন্য যে হয় সে পাগলামি, ধন্য আমি, ধন্য যে পাগল তোমার জন্য যে, ধন্য আমি, ধন্য যে পাগল তোমার জন্য যে। অসাধারণ, মানে সত্যি তুমি গাইছিলে আর এখনো আমার গায়ে পুরো আই এম হ্যাভিং গুজ পিম্পলস, মানে ধন্যবাদ, ধন্যবাদ। এত সুন্দর, এত সুন্দর। আর বাবা মার কাছ থেকে কোনো উপদেশ, মানে যে কথাগুলো তোমার কাছে সারা জীবনের জন্য শোনা কথা, কথা শোনা, মানে গোল্ডেন ওয়ার্ডস, সেটা বাবা মা হতে পারে, স্কুলের টিচার হতে পারে, এমন কোনো শব্দ, এমন কোনো বাক্য যেটা তুমি মনে একদম রেখে দিয়েছো এবং চেষ্টা করো ফলো করতে, এমন কিছু আছে? বাবা বলতেন যে সময়ের জন্য অপেক্ষা করতে। যে কথাটা তোমাকে প্রথমেই বললাম, যে সময় এবং ধৈর্য, এই দুটো জিনিস জীবনে খুব প্রয়োজন। আমরা এখন অল্পেতেই ধৈর্য হারাই, সময়ের আগে অ্যাচিভ করতে চাই, কিন্তু কিছুই হয় না যতক্ষণ না মানুষের জীবনে সময় আসে, কিচ্ছু হয় না। তুমি যতই চেষ্টা করো, সেই কাজটা হবে না। তো এই দুটো শব্দ আমার কাছে খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে ধৈর্য, আর একটা হচ্ছে সময়। আধুনিক এই এআই এর যুগে যেখানে সবকিছুই সম্ভব, একটা ভীষণ বেসুরো মানুষও একদম দারুণ সুরেলা, তোমার কি মনে হয় যারা এখন একদম ছোট, যারা জন্মেছে এই টেকনোলজির যুগে, তাদের ছোট থেকে গীতটা কিভাবে দাঁড় করানো উচিত, যাতে মেশিন ডিপেন্ডেন্ট আর্টিস্ট না, আসল শোনার মতো আসল আর্টিস্ট তৈরি হতে পারে, বা আসল গায়ক বা গায়িকা তৈরি হতে পারে? আমি না, নতুন যারা মানে ছেলে মেয়ে যারা গান বাজনা নিয়ে ইন্ডাস্ট্রিতে আসতে চাইছে, আমি তাদেরকে কিছু বলার আগে আমি বলবো তাদের গার্জেনদের, অভিভাবকদের, এই জীবনটা না অনেক বড়। এই শুরু হলে এই শেষ হয়ে যায় তো না, একটা বড় লম্বা স্প্যান ধরে এগোয়। একজনের যদি মানে হুট করে স্টার হয়ে যাওয়াটা কোনো মানুষের পক্ষে ঠিক নয়। স্টার হতে গেলে অনেকগুলো সিঁড়ি থাকে, সেই সিঁড়িগুলোকে টপকানোর খুব দরকার। যেমন প্রথম সিঁড়ি, একটা মিনিমাম 12 বছরের শিক্ষা, সেটা শাস্ত্রীয় সঙ্গীত বা লাইট ক্লাসিক্যাল মিউজিক, এইটা ভালো করে শিখতে হবে। এবং সেই সময় ছেলে মেয়েকে একটু চোখে চোখে রাখা, যে এই সময় তোমাকে ইচ্ছা না করলেও রেয়াজ করতে হবে। আমি কেন বলছি, আমি নিজেও বলছি, আমারও তো ইচ্ছে করতো না ছোটবেলায়, সারাক্ষণ মনে হতো খেলাধুলো করে বেড়াই। তুই যে জোর করে বাবা এবং মা গানটা করাতেন, তার ফলটা পাচ্ছি এখন, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, যখনই গান আমি শিখছি, তখন গান শেখার দিকেই আমার বেশি নজর দেওয়া উচিত। আসলে মুশকিলটা হয়ে যাচ্ছে, আমাদের ছোটবেলায় একটা সুবিধা ছিল, আমাদের এই সময় যে ডিজিটাল প্ল্যাটফর্ম, এই যে এখনকার স্মার্টফোন, এটা ছিল না। এটা আমাদের জীবনে একটা আশীর্বাদ ছিল। প্রচুর সময় পেতাম গান নিয়ে থাকার, মানে গান রেয়াজ ছাড়াও গান শোনা, কোন শিল্পী কিভাবে গান গাইছেন, কোন শিল্পীর কি ধরনের কণ্ঠ, তারা কিরকম তৈয়ারি নিয়ে এসছেন, এইগুলো দেখার খুব প্রয়োজন। তবেই কিন্তু একটা জায়গায় পৌঁছানো যায়। যে সকল ছেলেমেয়েরা গান নিয়ে থাকতে চায়, তার বাবা মারা এটাকে ফলো করেন, যে আগে তুমি স্ট্রিক্টলি ভালো করে গান শেখো, তারপর তুমি গান গাইতে আসো। তাহলে কিন্তু আমার মনে হয় এটা ছেলে মেয়েদের পক্ষে ভালো। এই যে তুমি দেশে বিদেশে
বহু জায়গায় অনুষ্ঠান করো, হ্যাঁ, তোমার জীবনে প্রথম সবচেয়ে বড় মঞ্চ অ্যাকর্ডিং টু ইউ সেটা কোনটা ছিল, এবং সবচেয়ে মেমোরেবল যদি জিজ্ঞেস করি যে এত অনুষ্ঠানের মধ্যে যেটা মনে একদম দাগ কেটে রয়েছে, কি বলবে? দেখো, মনে দাগ কাটার মতন অনুষ্ঠান অনেকই করেছি। আমি যখন প্রথম আমেরিকাতে গান গাইতে গেলাম, ওইটা আমার জীবনের সব থেকে আনন্দের দিন। প্রথম আনন্দের কারণ হচ্ছে আমার বাবার স্বপ্ন ছিল যে আমি কোনোদিন বিদেশ যাব গান। সেই দিক থেকে আমার প্রথম আনন্দের দিন হচ্ছে সেটা। এবং সেই আমেরিকায় গিয়ে নিউ ইয়র্ক শহরের ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে আমি প্রায় 10-12 হাজার মানুষের কাছে গান শুনিয়েছিলাম সামনে। সেটা আমার কাছে খুব স্মরণীয় একটি দিন, এবং এইটা আমি কোনোদিনই ভুলতে পারবো না। এটা আমার কাছে খুব 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 সেরা একটি দিন। কোন একটা গান, এই গানটা না গাইলে মঞ্চ থেকে নামা যাবে না, সেটা কোন গান? মনের মানুষ ও চিনলি না রে, ও মনের মানুষ চিনলি না রে মন, কাছে আছে যে কেন বেড়াস তারে খুঁজে দূরে সারাক্ষণ, মনের মানুষ ও চিনলে না রে, ও মনের মানুষ চিনলি না রে মন। সত্যি তোমার সাথে কথা বলতে বলতে মনে হচ্ছে যে কথা কম গান বরঞ্চ বেশি শুনি, কিন্তু এটা উচিত নয়। গল্প করতে অনুরোধ জানিয়েছি এবং তুমি গল্প করার সুযোগ দিয়েছো, তাই একটা ছোট্ট র্যাপিড ফায়ারে যাচ্ছি। জানি হয়তো এখন অনেক কিছু ডায়েট মেনটেন করো, তাও সকালবেলা কোন জলখাবারটা বা ব্রেকফাস্টটা এখনো সবচেয়ে ফেভারিট? আমি ব্রেড টোস্ট আর ডিমের অমলেট খেতে খুব ভালোবাসি। এত জায়গায় বেড়াতে গেছো, এত জায়গায় অনুষ্ঠান করতে গেছো, সবচেয়ে পছন্দের বেড়ানোর জায়গা? ডিফিকাল্ট অ্যান্সার করার, তার কারণ হচ্ছে যেখানেই যে কোনো না কোনো সুন্দর জায়গায় গান গান করতে যাই। তো ফেভারিট জায়গা বলতে আমি বেসিক্যালি ভালোবাসি সমুদ্র। সমুদ্র আমার খুব প্রিয়, তার কারণ সমুদ্রের দিকে তাকিয়ে মনে হয় আমার মানে সময় জলের মতন কেটে যাচ্ছে। সমুদ্রের দিকে তাকিয়েই আমি খুব আনমনা হয়ে যাই, এবং আমার খুব ভালো লাগে সমুদ্রের ধারে থাকতে, বিশেষত সন্ধ্যেবেলা। যখনই কোনো নতুন জায়গায় যাও, প্রথমে কি অবজার্ভ করো? নতুন জায়গায় গিয়ে প্রথমেই দেখি যে সিনিক বিউটি, প্রকৃতি, সেখানকার প্রকৃতি কেমন, মানে গাছপালা আছে কিনা, না সেটা গাছপালা শূন্য কোন একটি জায়গা। আমার খুব ভালো লাগে যেখানে খুব গাছপালা থাকে, তার কারণ গ্রিনারি ইজ ভেরি গুড ফর আস, আমার মনে হয়। হ্যাঁ, মনে আছে ফুটবল খেলে এসে ক্লান্ত হয়ে আমার বাড়ির সামনে একটা বড় অশ্বত্থ গাছ ছিল, বট গাছ ছিল। সেই বট গাছের তলায় বসে থাকতাম, ওটাই দিত আমাকে মানে অনেক ঠান্ডা বা শান্তি। তো এই গাছপালাটা খুব আমার পছন্দ। স্কুলের বা কলেজের সবচেয়ে ফেভারিট টিচার? একজন ছিলেন লাহিড়ী স্যার বলে একজন স্যার ছিলেন, তিনিও গত হয়েছেন। একজন ছিলেন মলয় স্যার, তিনিও গত হয়েছেন, সব কোভিডে চলে গেছেন। এই দুজন স্যারকে খুব ছোটবেলায় খুব ভালো লাগে, মানে রোল মডেল করেছিলাম। আর কলেজ লাইফটা বিশ্বাস করা আমার কোনো স্যারের কথা মনে নেই, তার কারণ হচ্ছে আমি কলেজের আমার ক্লাসটাই হতো নিচে ক্যান্টিনে, সেখানে ওই ক্যারাম খেলা আর টেবিল টেনিস খেলে আমার সময় কেটে যেত। খুব সিরিয়াসলি তুমি বলছো? আমি পার্ট 1 পরীক্ষা টেস্ট পরীক্ষা দিচ্ছি, পার্ট 1 এর টেস্ট পরীক্ষা কলেজে বসে দিচ্ছি, আমাদের প্রফেসর এসে বলছে, আর ইউ ফ্রম দিস কলেজ? আমাকে আমার ক্ষেত্রেও তাই হতো। একটা খুব মজার গল্প বলছি। আমাদের সেন্ট জেভিয়ার্স কলেজে জ্যাবোৎসব হয়েছিল। জ্যাবোৎসবে আমি বেহালা কলেজ অফ কমার্স এই জায়গা থেকে আমি গেছিলাম কম্পিটিশনে গাইতে। আমি কম্পিটিশনে যখন গাইতে গেলাম তখন খুব ভয় পেয়ে গেছিলাম যে গজল গাইবো, আর ওখানে না তখন ওই সেন্ট জেভিয়ার্সের ছেলেমেয়েরাই ফার্স্ট হতো, ফার্স্ট সেকেন্ড হতো আর প্রত্যেক বছর। তা আমি গেছি গজল গাইতে, আমি গুলাম আলী সাহেবের একটা গজল গেয়েছি। তো সেখানে গাওয়ার পর যখন রেজাল্ট বেরোলো তখন সারপ্রাইজ হয়ে গেছিলাম আমি যে আমি গজলে ফার্স্ট হয়েছি। এবং সেই আনন্দে ইন্টার কলেজ কম্পিটিশনে সেই আনন্দে সেই ট্রফি নিয়ে গেলাম আমাদের প্রিন্সিপালের কাছে।
প্রিন্সিপাল আমাকে দেখে বললেন, তুমি এই কলেজে পড়ো? আমি বললাম, হ্যাঁ স্যার, আমি এই কলেজেই পড়ি। তো আমাদের সঙ্গে জিএস ছিল, বুঝলেন? তো জিএস সঙ্গে নিয়ে গেছে। জিএস খুব এক্সাইটেড, মানে ও স্যারকে বলবে যে স্যার আমাদের কলেজ ইন্টার কলেজ কম্পিটিশনে ফার্স্ট হয়েছে, হাফ ছুটি দিয়ে দিন। সেই শুনে স্যার এত রেগে গেছেন, রেগে গিয়ে জিএস কে বলছেন গেট আউট। তা আমরা ভয় ছিটকে বেরিয়ে এসেছি স্টাফ রুম থেকে। এই মানুষটাই আমার যখন গ্রাজুয়েশন হয়ে গেছে, আমি পার্ট 2 আমার অনার্স ছিল, কিন্তু আমি আর বাবাকে বললাম, বাবা আমার আর পড়াশোনা হবে না, তুমি আমাকে, আমি এবার একটু রবীন্দ্রনাথে পড়াশোনা করতে চাই, একটু মিউজিক নিয়ে পড়তে চাই। তো বাবা বললো ঠিক আছে তুই যা। তা সেই নিতে গেছি আর কি, টিসি নিতে গেছি আর কি, মানে ট্রান্সফার সার্টিফিকেট নেবো। তো উনি বললেন, ওনাকে গিয়ে বললেন, স্যার আমি আর পার্ট 2 দেবো না, আমি রবীন্দ্রনাথ ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে চাই মিউজিক নিয়ে। সেই মানুষটা আমার বললো, তুমি গান গাও? গান তো দারুণ ব্যাপার, এ তো সবাই গাইতে পারে না, তুমি আমাদের তো কি মানে গর্বিত করছো বলে আরামসে আমাকে একটা সার্টিফিকেট দিয়ে দিলেন। আরে বাবা, এইটাই সেই মানুষ যে মানুষটা আমাদের ঘর থেকে বের করে দিয়েছিল। সেই প্রিন্সিপালের কথা মনে আছে, সুনীল রায় ছিলেন তার নাম। তো এরকম একটা মজার ঘটনা হয়েছিল একটা সময় গান নিয়ে। লাভলি। তো এই যে তোমার একটা ছবি দেখলাম যে তুমি যখন কো প্লেয়ার পেয়ে গেছো, তো এখন এই ছবিটার যদি বর্তমানে জিজ্ঞেস করি তার বয়স কত, সে কি করছে, একটু জানবো। আমার পুত্র আকাশ এখন এখন আর সে আর ছোট্ট নেই, সে এখন বড় আকাশ হয়ে গেছে, অনেক লার্জার স্কেল হয়ে গেছে। সে আমাদের সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটি থেকে মাস কমিউনিকেশনে মানে এমএ পাস করেছে। এমএ পাস করে আপাতত তিনি বম্বেতে রয়েছেন, সেখানে স্কুল অফ বলিউড মিউজিকে পড়াশোনা করছে এবং তার সাথে সাথে ওখানে একটু লাক ট্রাই করছে, কারোর সাথে যদি কোনো যোগাযোগ হয়, যেহেতু ও গান গায়, ও নিজস্ব কম্পোজিশন। এবং রিসেন্টলি ও একটি হিন্দি গান করেছে, যে গানটা ও নিজে লিখেছে, সুর করেছে, গেয়েছে, মিক্সিং মাস্টারিং এভরিথিং ডান বাই আকাশ। তো ও ওটা পাঠিয়েছিল সেলিম সুলেমানকে ওদের চ্যানেলে শোনার জন্য। সেটা অ্যাপ্রুভড হয়েছে, হয়ে সেটা রিলিজ করেছে সেলিম সুলেমান, ওদের চ্যানেল থেকে বার করেছে। তো আর ওর নিজস্ব ইউটিউব চ্যানেল আছে, বা কিছু এখানে কাজ টুকটাক করেছে, গান নিয়েও আছে। বাহ। তো এই যে পুত্রকে বড় করার সময় কিছু শব্দ, কিছু কথা যেগুলো তুমিও বলে রেখেছো, যদি সেও মাথায় রাখে, মনে নেয়, তাহলে তারও ভালো হবে। এনি ওয়ার্ড অফ অ্যাডভাইস অ্যাজ পেরেন্টস যেটা তোমরা ওকে বলো বা বলেছো? আমি সেম কথাই বলি, যে কথাটা আমি আমার বাবার কাছ থেকে শিখেছিলাম, যে ধৈর্য এবং সময়, এই দুটো না হলে কোনো কিছুই হবে না। সেটাই ওকে বলি, এবং তার সাথে সাথে রেয়াজ, এটারও খুব প্রয়োজন আছে। কিছুটা হলেও এখন শোনে, কিন্তু বুঝতে তো পারছো যে এখন তো লাইফটা আলাদা হয়ে গেছে, মানুষের এখন জীবনযাত্রা অনেক ফাস্ট, সবকিছু তাড়াতাড়ি করতে হয়, সেইভাবে এগোচ্ছে। বাট একটা জিনিস ওর মধ্যে খুব ভালো লাগে, যে ওর মধ্যে একটা প্যাশন আছে মিউজিকের প্রতি, ভীষণ ভাবে সেই প্যাশনটাকেও কাজে লাগাচ্ছে। যে এমন একটা জায়গা যেখানে বেড়াতে যাওনি বাট যাবেই, বাকেট লিস্টে আছে? আমি যাইনি রাজস্থান যাওয়ার আমার খুব ইচ্ছা আছে। মরুভূমিতে ওটা আমার দেখা হয়নি, কিন্তু কোন সময়টা যাবো সেটা নিয়ে ভাবছি। এখানে মরুভূমিতে এত গরম থাকে, তো কোনো একটা সময় বার করতে হবে যে সময়টা মরুভূমিতে মানে গরমটা কম থাকে। কিন্তু যে সময়টা ভাবি, সেই সময়টায় কিছু না কিছু এমন কাজ এসে যায় যে আমার যাওয়াটা হয়ে ওঠে না। সেই অর্থে না আমি ঠান্ডা হয় তখন তোমার স্টেজ আরো গরম হয়, তাই জন্য আরো গরম, সেই জন্য আর কি। তো আর যখনই মনে হয় যে আমি মানে আমার কাছে না 5-7টা দিন বের করা খুব ডিফিকাল্ট, আমি বার করতে পারি না 5-7টা দিন। যখনই কোথাও যাই, ধরো ফ্যামিলি নিয়ে, কদিন আগে আমি পাহাড়ে গেছিলাম, 3 দিনের বেশি থাকতে পারলাম, তার কারণ আমার কাজ ছিল। তো আবার হয়তো আমি আবার 3 দিনের জন্য বম্বে যাবো ছেলের কাছে, সেটাও 3 দিন, এর বেশি বার করতে পারছি না। তো একটা সময় নিশ্চয়ই রাজস্থানে আমি যাবো।
একদম প্রথম যে রোজগারটা করেছিলে, বলতে গেলে প্রথম রোজগার, সেই টাকাটা দিয়ে কি করেছিলে মনে আছে? বোধহয় বাবার হাতে দিয়েছিলাম প্রথম রোজগার। তার কারণে আমার মনে হয়েছিল এই পৃথিবীতে একটি মানুষ যিনি আহ চলে যাওয়ার আগে আমাদেরকে বড় করে দিয়ে গেছিলেন, এটাই হচ্ছে সব থেকে বড় পাওয়া ছিল আমাদের। তিনি নিজে মানে অক্লান্ত পরিশ্রম করে আমাদেরকে মানুষ করেছেন, আমাদের বিভিন্ন জায়গায় গান শিখিয়েছেন, আমার দাদাদের তবলা শিখিয়েছে। আর কি চাই? আর তো কিছু চাওয়ার নেই। এবং নিজে সারা জীবন ধুতি শার্ট পরে নিজের জীবন কাটিয়েছেন, আর কাঁধে সেই শান্তিনিকেতনী ব্যাগ। মানুষটার জীবনে পাওয়া যা মানে চাওয়ারও কিছু ছিল না। অত্যন্ত সিম্পল একজন মানুষ, এবং সেই সিম্পলিসিটিটা তিনি আমাকে দিয়ে গেছেন, যে এবং বুঝিয়েও গেছেন যে অহংকার মানুষকে নিচেই নামায়, অহংকার মানুষকে ওপরে তোলেন। এটা আমাকে বাবা শিখিয়ে গেছিলেন। তো সেটাই আমি ক্যারি করার চেষ্টা করি, এবং যখনই কিছু করতে যাই তখনই আমার প্রথম মনে হয় যে আমার বাবা কিন্তু জীবনে অনেক কষ্ট করেছেন। তো আমিও যদি কিছুটা কষ্ট করতে পারি, সেটা আমার মনে হয় আমার মনে শান্তি হবে। যার জন্য আমি আমি যে এলাকায় থাকি, মানুষজন আমাকে এমনি দেখতে পারে, আমি পায়জামা পরে ঘুরে বেড়াই, আমি হেঁটে হেঁটে বাজার যাই, মাছ কিনতে যাই, আমি হেঁটে হেঁটে অনেকগুলো জায়গায় যাই, হাঁটি রাস্তায়, সবই দেখতে পায় মানুষ। তো তার কারণ হচ্ছে ওই একটাই, যে আমার বাবাকেও তো তাই দেখেছি, তিনি তো অনেক বেশি কষ্ট করেছেন। একটা সময় হয়েছে যে হয়তো গড়িয়াহাটে উনি পড়াতে গেছেন, রাত্রিবেলা লাস্ট বাসটা চলে গেছে, উনি গড়িয়াহাট থেকে হাঁটতে হাঁটতে বাড়ি এসছেন বেহালা। তখন হচ্ছে রাত্রিরে 1টা-1.5টা বাজে। আমরা সব রাস্তায় দাঁড়িয়ে আছি, বাবা কোথায় গেল, বাবা ফিরছে না। তখন ফোন নেই, কিচ্ছু নেই, না আছে ল্যান্ড ফোন, না আছে মোবাইল। তো এটাই আর কি, যে তিনি আমাদের বড় করে গেছেন, আর কিচ্ছু চাই না, বাকিটা হচ্ছে আমাদের নিজেদেরকে করতে হবে। আমি আমার পুত্রকেও বলি যে আমি তো অনেক কিছু করে, মানে আমি যে অনেক কিছু করতে পেরেছি যেটা আমার বাবা করতে পারেননি, কিন্তু বাকিটা তোমাকে নিজেকে করতে হবে। ইউ হ্যাভ টু ডু। অ্যাবসলিউটলি অ্যামেজিং। এবার দেখো, আমাদের সেনকো গোল্ডেন ডায়মন্ডস এর সোনার কথা শোনা, তাই একটু সোনা দিয়ে প্রশ্ন করছি। একটা সোনার জুয়েলারি যেটা তোমার মনে একটা ইমোশনালি কানেক্টেড। এই আংটিটি আমার দিদিমার স্মৃতি। আমার দিদিমা আমাকে দিয়েছিলেন, সেই আংটিটা আমার কাছে রয়েছে। আমি কোনো আংটি পরি না পরি, এই আংটিটা আমার হাতে সবসময় থাকে। এটা আমার কাছে খুব পরম পাওয়া। অসাধারণ। আজকে বহু বছর বাদে মনোময়দা তোমার সাথে আড্ডা মারার সুযোগ হলো, যদিও অনুষ্ঠান দেখেছি, কিন্তু সেই রেডিও আমলে আড্ডা হয়েছে, কিন্তু অনেক দিন বাদে একটা মনে হলো যেন খুব ভালো লাগছে আমার। আমি অনেক কথা বললাম, যে কথাগুলো আগে বলিনি, যেমন আমার ডাকনামটা কেউ জানতো না, আমি বলে ফেললাম তোমাকে। না, থ্যাংক ইউ সো মাচ। এবার আমি তোমার আর বেশি সময় নেব না, শুধু অনুরোধ করব যে এই যে মানুষের নানা রকমের সমস্যা, যখনই আমরা জীবনে একটু মেঘলা সময়ে যাই, যখন সেটা একটা হতেই পারে, মানে সবার জীবনেই আসে, তোমাকে যদি জিজ্ঞেস করি এমন কি কোনো গান তোমার জীবনে আছে যেটা ওষুধের মতো কাজ করে, যে গানটা শুনলে বা গাইলে মনটা একদম ঝকঝকে হয়ে ওঠে তোমার? আমার নিজেরই গান, যে গানটা গাইলে আমার বেশ মনটা ঝকঝকে হয়ে যায়। এই আমার বেরঙিনে জীবন, আমার চাঁদ দেয়ালের জীবন, আমার রাত দুপুরে ঘুম ভাঙার সময়টা, আমার চিত্ত উদাস করে তোর কথা মনে পড়ে, আমার উদাস উদাস সাদা মাটা জীবনটা, ওরে মন ও উদাস পাগল মন, ওরে আমার কথা শোন, চল জটিল হয়ে যায়। জটিলটা বলা আছে, কিন্তু আমি বেসিক্যালি সরলতায় বিশ্বাস করি। একদম 2025-এ এমন কিছু যেটার জন্য ইউ আর লুকিং ফরওয়ার্ড টু, কারণ দেখতে দেখতে মে মাসে পৌঁছে গেছি, এই মনে হলো যেন শুরু হলো বছরটা। আমার এই এত বছরের কেরিয়ারে এই প্রথম আমি একটি সিনেমায় মুখ দেখাবো,
মানে চলচ্চিত্র। তো সেটা রিলিজ হতে চলেছে অগস্ট মাসে। ছবিটি এখনই সেন্সেশন তুলেছে। ছবিটির নাম দেবী চৌধুরানী। দেবী চৌধুরানী, হ্যাঁ, দেবী চৌধুরানীতে একটি ছোট্ট আহ, সময় আমাকে দেখতে পাওয়া যাবে, যে সময় যে ক্যারেক্টারটি করেছি সেই ক্যারেক্টারটির নাম রামপ্রসাদ সেন। আমাদের রামপ্রসাদী গান যেটাকে আমরা বলি, এই ক্যারেক্টারটি আমি করেছি এই একটি কারণে যে এই ক্যারেক্টারের দুখানা গান গাওয়ার সুযোগ হয়েছে আমার। তো সেই দুখানা গান আমি গিয়েছি ওখানে, তার সঙ্গে রামপ্রসাদের ক্যারেক্টার করেছি। সেটা রিলিজ হতে চলেছে আগস্টে। এটা আমার কাছে খুব, এইটার জন্য আমি অপেক্ষা করে আছি। মানে নট ফর দ্যাট যে যে আমি এইটা থেকেই আমি সিনেমায় আমি আবার এগিয়ে এলাম, তা নয়। অপেক্ষা করে আছি এই জন্য যে বড় স্ক্রিনে কেমন লাগে ক্যারেক্টারটা দেখতে, সেটার জন্য এগিয়ে আছি, আমি তাকিয়ে আছি। আর এরকম একটা অ্যাপ্ট চরিত্র, মানে অসাধারণ কাস্টিং আই মাস্ট সে। এন্ড আমারও তাই মনে হয় যে মনোময়দা কেন অভিনয় করে না, বাট এটা আমার মনে হয় দারুণ। 2025 থেকে নতুন ইনিংস শুরু হবে তোমার জীবনে। নতুন ইনিংস কেন যায় না, আমি খুব একটা অপটিমিস্টিক নই আমার জীবন। হ্যাঁ, আমার জীবনে মনে হয় যে যেটা হয়েছে সেটাই হয়েছে। আমি বেসিক্যালি খুব অলস, আমার পিয়ার অত্যন্ত খারাপ। আর এই যে বললাম না, এই বাড়িতে থাকলে দুপুরবেলা খাওয়ার পরে একটু আমার 1 ঘন্টা ঘুমোতে হয়। আমি আমি ওই আমার পিয়ার সত্যি বলছি খুব খারাপ, অত্যন্ত খারাপ। মানে আমার ক্যারেক্টারটা এমন, যে ক্যারেক্টারটা এটা আমি আগেও বলেছি, কেউ যদি আমাকে ভালোবাসে তার জন্য প্রাণ দিয়ে দিতে পারি। তার সঙ্গে গল্প করা, কথা বলা, কোনো স্বার্থ নেই, এমনি। কিন্তু যদি কেউ আমাকে নেগলেক্ট করে, তার আমি ছায়া মানাই না। আমি এই কথাটা বললাম, ছায়া মানাই না। হ্যাঁ, কারণ হচ্ছে আমার মনে হয় যে মানুষের জীবনের সম্মান আগে, সেলফ রেসপেক্ট আগে, তারপর এভরিথিং। হ্যাঁ, আমি সেলফ রেসপেক্ট ফেলে দিয়ে আজ অব্দি জীবনে কিছু করিনি। রূপসা, আজকে তুমি জেনে রাখবে যে মনোময় ভট্টাচার্য আজকে যেটুকুনি জায়গা অ্যাচিভ করেছে, সেইটুকুনি জায়গাতে যাওয়ার জন্য মনোময় ভট্টাচার্যকে যারা হেল্প করেছে তাদের কাছে আমি কৃতজ্ঞ বরাবর। কিন্তু এটাও ঠিক যে এই হেল্পটা তখনই হয়েছে যখন আমার একটা জায়গা হয়েছে, কিন্তু যখন আমি স্ট্রাগল করেছি তখন কেউ আমাকে একটা পাও আমাকে এগিয়ে দেয়নি যে ওকে নাও। এটা খুব প্রয়োজন আছে, জানো তো, আমরা যে ইন্ডাস্ট্রিতে আছি সেখানে রেকমেন্ডেশনের খুব প্রয়োজন আছে। আমার জীবনে কিন্তু সেটা হয়নি। কিন্তু যেটুকুনি হয়েছে আমার নিজস্ব চেষ্টা, আমার নিজের অধ্যাবসায়, এটা আমার আত্মবিশ্বাস থেকে হয়েছে। এটা আমার অহংকার নয়, আত্মবিশ্বাস থেকে হয়েছে। আমি সেজন্য এই যে ধরো বলছি, এই যে ক্যারেক্টারটা করেছি আমি রামপ্রসাদ সেনের, তুমি জিজ্ঞাসা করবে আমাকে বহুবার, মানে আমি এটা করার আগে যে আমি কতবার ভেবেছি যে আমি এটা করবো কি করবো না, তার কারণ হচ্ছে আমাকে প্রথম 2004 সালে ঋতুপর্ণ ঘোষ শুভ মহরত ছবিতে অ্যাক্টিং করার কথা বলেছিলেন, যখন আমি শুভ মহরতে গাইতে গেছিলাম। হ্যাঁ, কিন্তু তখনই আমি বলেছিলাম যে না দাদা, আমি গান গাইতে এসেছি, আমি গানই গাই। এটাই আমি একটা জিনিসই পারি, অভিনয় আমার দ্বারা হয় না, সেটা আমার বাস্তব জীবনেও হয় না। মানে আমি ওই মন রেখে, ধরো কেউ খারাপ গাইছে আমার সামনে, সঙ্গে সঙ্গে বলে আহা তুমি কি গাইলে, এটা বলতে পারবো না। হ্যাঁ, তাকে আমি বলবো যে তোমার এটা খারাপ, তুমি এটাকে ঠিক করো যাতে তোমার ভালো হয়, ইটস গুড। আমি যদি একজন কেউ যদি খারাপ গায়, তাকে যদি বলি খুব ভালো গায়, সে তো এগোবে না। সেটা এটাই ভাবে বাহ, মনোময় ভট্টাচার্য বলে সে ভালো গায় মানে আমি দারুণ গাই, এটা নয়। আমি তাকে বলে দিই যে এটাকে এই তোমার ভুল, এই তুমি ঠিক করো, তোমাকে আরো রেয়াজ করতে হবে। তার কারণ আবার বলছি যে আমি যা শিক্ষা পেয়েছি জীবনে, রূপসা, আমি যে সকল গুরুদের ঘর করেছি না, মানে তাদের কথা বলতে গেলে আমার চোখ দিয়ে জল এসে যায়। তারা কোনোদিন পয়সার জন্য গান শেখাননি, তারা ভালোবেসে গান শিখিয়েছে, এবং তারা জীবনে কিছু পাননি। ধরো বিমান মুখোপাধ্যায়, ওরকম একজন কাজী সাহেবের গান
সুকুমার মিত্র, জটিলেশ্বর মুখোপাধ্যায়, এনারা জীবনে কি পেয়েছেন বলতো? না পেয়েছেন প্রচুর প্রতিপত্তি, না পেয়েছেন প্রচুর যশ। বিমানবাবু যখন চলে গেলেন তার শেষকৃত্য ছাত্রছাত্রীরা মিলে করেছে, কিন্তু তিনি কত 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 ছাত্রছাত্রী তৈরি করে গেছেন। সুকুমার দা, তার সেই জায়গায় আমরা তো প্রিভিলেজ যে আমরা কিছু তো পেলাম জীবনে। সেটাই বলছি যে আমি যদি সঠিক রাস্তা না দেখাই তাহলে কি করে হবে? আমি সেই ওই মন রেখে এটা বলতে পারি না। যেটা যে ভালো গায় সে আউটস্ট্যান্ডিং, নিশ্চয়ই বলবো। তোমার যেটা ভালো সেটা ভালো, তোমার যেটা খারাপ সেটাও কিন্তু শুনতে হবে তোমাকে, বুঝতে পেরেছো? নাহলে তো এগোতে পারবে না তুমি। আমি যদি তোমার সবই এখনকার যুগ হয়ে গেছে সব ভালো, আরে সব ভালো হতে পারে কোনো মানুষের? কোনো মানুষের সব ভালো হতে পারে না। সেটাই বলছি যে আমি এটাই বিশ্বাস করি যে তুমি যদি কর্ম করো, হয়তো তোমার কাজ কম হবে, তোমার টিআর খারাপ হলে, কিন্তু তোমার কাজের অভাব হবে না। আজকে আমি এইটুকুনি বলতে পারি যে আমাকে সারা বছর দরকার শুধু শ্যামা সঙ্গীত গাই, তো মানুষ ডাকে। মন্দিরে গিয়ে আমি 1 ঘন্টা 1.5 ঘন্টা শ্যামা সঙ্গীত গাই। রবীন্দ্রনাথ ঠাকুরের গান ছেড়ে দাও, কাজী সাহেবের গান ছেড়ে দাও, এইগুলো তো কেননা শিখেছি, শেখাটা খুব দরকার ছিল। অ্যাবসলিউটলি, আমার এটা মনে হয় যে যেটা পারি সেটা যদি ভালো করে পারি, আর এটাও আবার ভাবতে হয় না যে সব জানি, কারণ শেখারও যেরকম কোনো শেষ নেই। মানে ওই একটু শেখার ইচ্ছেটা এবং আরো একটু জানবো এই ইচ্ছেটা কিন্তু সারা জীবন ধরে রাখতে হয়, তাহলেই হয়তো আমরা এগোতে পারি। আর নাই করে এত বছর, তোমারও আমারও এবছর 20 years in the media industry, 25 বছর কর্মজীবন, দেখতে দেখতে অনেকগুলো বসন্ত এবং আমি তো তাই ভাবি। আমার প্রথম অ্যালবাম বেরোলো 96 সালে, আজকে 2025, 28 বছরের পা দিলাম। এখনো যে মানুষ আমার গান শুনতে এত ভালো ডাকেন, সেটাও তো একটা বড় পাওয়া। এবং 1 বছর ধরে আমি চেষ্টা করছি তোমার সাথে ইন্টারভিউ নেওয়ার জন্য, তাই তুমি বুঝতেই পারছো যে তোমাকে কতটা চাই আমাদের। না, আমি খুব প্রিভিলেজ। তোমরা থ্যাংক ইউ সিনকো গোল্ডকে আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানাচ্ছ। মনোময়দা, মন থেকে বলছি, তুমি যেরকম ভালো মানুষ, তোমার সবসময় তুমি ভালো, এবং তোমাকে কোনো অভিনয় করতে কখনো দেখিনি। there has been never a filter or a fake moment of emotion যেটা তোমার কাছ থেকে দেখেছি। তোমার মতো মানুষ হচ্ছে সোনার খাঁটি মানুষ, 24 ক্যারেট পিওর গোল্ড যেটাকে আমরা বলি। এরমই থাকো। আর তোমার কেমন লাগলো আজকে আমাদের সোনার কথা শোনায় এসে? যদি ছোট্ট করে একটু ভীষণ সুন্দর। আমি তো সেটাই বললাম যে আমার খুব ভালো লাগলো। এত সুন্দর একটা অনুষ্ঠান যেখানে আমি আমার নিজের অনেক কথা বলতে পারলাম এবং নিজের অনেক ভাবনা শেয়ার করতে পারলাম। তার কারণ ভাবনা শেয়ার করাটাও তো দরকার, খুবই প্রয়োজন আছে। তার কারণ যারা শুনছেন তাদের কাছেও এটা প্রাপ্তি যে আমি কিভাবে সঙ্গীতকে দেখি বা আমার জীবন বোধ কি, সেটা জানারও তো প্রয়োজন আছে। এবং অনেক না জানা কথা আমি তোমাদেরকে শেয়ার করলাম, তোমাকে শেয়ার করলাম। থ্যাংক ইউ সো মাচ। ইচ্ছা রইল আবার ভবিষ্যতে এই অনুষ্ঠানে আসা। অবশ্যই আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি তোমাকে, তোমার পরিবারের সকলকে, এবং সকলের তরফ থেকে সশ্রদ্ধ প্রণাম তোমার জননীকে। তার জন্য কিন্তু মানে আমরা সবাই ওনাকে এরম ভাবে প্রণাম জানাচ্ছেন, আমাদের কে বলো যেন আশীর্বাদ আমরা সকলে পেতে থাকি। থ্যাংক ইউ মনোময়দা। তোমাকেও অনেক ভালোবাসা এবং তোমার টিমকে অনেক অনেক ধন্যবাদ। আন্তরিক ধন্যবাদ। তুমি খুব ভালো থেকো, আর এভাবেই উজ্জ্বল থাকো, আর এতটাই ভালো থাকো। কোনো পিআর স্ট্র্যাটেজি দরকার হয় না, মন থেকে যদি আমরা ভালো থাকি না, ওটাই আমাদের পিআর। ভগবানের কাছে ভগবানের পিআরের খাতাটা ইজ মোস্ট ইম্পর্টেন্ট। নিশ্চয়ই। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ, নমস্কার।